আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শরীয়তপুরের নড়িয়ায় নৌকা ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত 25। যশোরে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা। সেনা মোতায়েন না হলেও নির্বাচনে থাকবে বিএনপি, জানালেন ফখরুল। 200-এর বেশি পৌরসভায় জিতবে আওয়ামী লীগ, বললেন হানিফ। বিচারকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির, তাদের জন্য আলাদা পে স্কেলের আশ্বাস আইনমন্ত্রী। বাগমারায় বিস্ফোরণের দায় স্বীকার আইএসের, জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, চলছে দেশি বিদেশি চক্রান্ত। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। শুরুতেই পৌর নির্বাচনের খবর। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পৌরসভাগুলোতে বাড়ছে সহিংসতার মাত্রা। গতকাল শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে প্রথম দফায় নড়িয়াতে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয় অন্তত 25 জন। ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে নরসিংদীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে। একই ধরনের সংঘর্ষ হয়েছে জামালপুরের সরিষাবাড়িতে। তবে এরই মধ্যে চলছে পৌরসভা নির্বাচনে জোর প্রচারণা। অংশ নিচ্ছেন সব দলের কেন্দ্রীয় অঙ্গ সংগঠন ও স্থানীয় নেতাকর্মীরা। শনিবার রাতে শরীয়তপুরের নড়িয়ায় দুর্বৃত্তরা হামলা চালায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বাড়িতে। এ সময় তার বাড়ির সামনে ককটেলের বিস্ফোরণ ঘটে, আগুন দেওয়া হয় মোটরসাইকেলে। শুক্রবার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, 1 নং ওয়ার্ডের মুন্সিবাড়ি মাঠে উঠান বৈঠকে অতর্কিত হামলা চালায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এর জেরেই হয় ককটেল বিস্ফোরণ, সেই সঙ্গে সংঘর্ষ। আহত হয় উভয় পক্ষের 25 জন। হবিগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণার জন্য ব্যবহৃত রিকশা ও মাইক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রেস ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেন, যত নির্যাতন নিপীড়ন হোক, বিএনপি শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে। বিএনপি এগিয়ে এসছে, দেশের খালেদা জিয়া এগিয়ে এসছেন এখানে নির্বাচন করার জন্য। এটা হচ্ছে যে কারণে তো এগিয়ে এসছে, সেটা হচ্ছে এই প্রতিকূলতার মধ্যেও আমরা মনে করেছি, দল মনে করেছে যে গণতন্ত্রকে সমুদ্র রাখতে হবে। শেষ সময়ের প্রচারণায় এখন সরগরম চট্টগ্রামের বিভিন্ন পৌরসভা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সমর্থনে প্রচারণায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। সমর্থিত মেয়র প্রার্থী দেবাশিস পালিতের পক্ষে প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন সহ নেতাকর্মী ও সমর্থক। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী রানা বৃহস্পতিবার নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। বিকালে সাভার পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী বদিউজ্জামান বদির পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় তিনি মন্তব্য করেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থী 80% সিটে বিজয়ী হবে। জনগণকে ভোট না দিতে পারে, এটা কিন্তু স্থানীয় সরকার নির্বাচন। 154 জন জাতীয় সংসদ যেভাবে নিয়ে গেছেন, ওভাবে চলবে না। স্থানীয় পর্যায়ে কিন্তু বিস্ফোরণ দানা বাঁধবে, সরকার টিকে থাকতে পারবে না। জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বোয়ালমারীতে শনিবার বিকালে বিএনপির মেয়র প্রার্থী আব্দুস শুকুর শেখের পক্ষে প্রচারণা চালিয়েছেন। যশোরের রেলগেট এলাকায় পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুজ্জামান চুন্নুর উপরে হামলা হয়েছে। দুর্বৃত্তরা এসে রড দিয়ে আমাকে মাথায় আঘাত করার জন্য ছুটে আসলো। তখন আমার পেছনে দাঁড়িয়ে থাকা আমার কর্মীরা এরা হাত দিয়ে ঠেকায়, তখন এদের পরে আক্রমণ শুরু হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, টাঙ্গাইলের ভুয়াপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাসুদুল হক মাসুদের বিপক্ষে থাকায় বহিষ্কৃত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুল হালিম সহ অন্তত 5 জন। নাজমুন নাহার মিলি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
সেনা মোতায়েন না হলেও পৌর নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় এ তথ্য জানান তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, উত্তরাঞ্চলে গণসংযোগে গিয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এর আগে বগুড়ায় যাত্রাবিরতির সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সরকারি দলের মন্ত্রী এমপিদের বেআইনি ছাড় দিয়ে নির্বাচনের পরিবেশ অনেকাংশে ব্যাহত করছে নির্বাচন কমিশন। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে সবকটি পৌরসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে পৌর নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সরকারের স্বৈরাচারী নির্যাতন ও অগণতান্ত্রিক আচরণের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। এদিকে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের ক্যাডাররা ভোটকেন্দ্রে না যেতে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঠাকুরগাঁও, দিনাজপুরের বিভিন্ন পৌরসভায় দলের মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগ সন্ত্রাস শুরু করেছে। ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আজকে সারা দেশে এই পৌরসভা নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগ সন্ত্রাস শুরু করেছে। বন্ধুগণ, এই সন্ত্রাসের হাত থেকে মুক্তি পেতে হলে, এই অন্যায়, অত্যাচার, জুলুমের হাত থেকে মুক্তি পেতে হলে, এই একদলীয় শাসন ব্যবস্থার হাত থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটাতে হবে। এই পৌরসভা নির্বাচনে যদি আজকে আওয়ামী লীগ পরাজিত হয়, তাহলে তাদের উপর একটা চাপ সৃষ্টি হবে। অতি অল্প সময়ের মধ্যে তাদেরকে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, পৌর নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি দলের ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হুমকি দিচ্ছে। নির্বাচন কমিশন একটি নিষ্ক্রিয় ডাকঘরে পরিণত হয়েছে, পোস্ট অফিসে পরিণত হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন সহ অসংখ্য অভিযোগ নির্বাচন কমিশনে পাঠানো হয়, কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার, নিশ্চুপ থাকে। এই নতজানু ভূমিকার জন্য ছি ছি করছে মানুষ। ক্ষমতাদর্পী ও দাগী অপরাধীদের অপতৎপরতা অগ্রাহ্য করে নির্বাচনের দিন ভোট প্রদান করতে হবে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। বিএনপির প্রার্থীদের নির্বাচন কমিশন সুবিধা দিচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ তামাশাপূর্ণ বক্তব্য। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের রোগ মুক্তি কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনে 234টি পৌরসভার 201টিতে জয়ের জোর সম্ভাবনা দেখছে আওয়ামী লীগ দাবি করে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, এ সংখ্যা আরও বাড়তে পারে। মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যালোচনা করে গতকাল সন্ধ্যায় হানিফ এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপির জনপ্রিয়তা দিন দিন যেভাবে কমছে তাতে দলটির ভালো করার কোনো সুযোগ নেই। এটা আজ করে বিএনপির শীর্ষ নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাঠ উত্তপ্ত করার চেষ্টা করছেন। হানিফ অভিযোগ করেন, পৌর নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র করছে বিএনপি। এর অংশ হিসেবে দলটি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মিথ্যাচার করছে। নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি শেষ পর্যন্ত সিটি কর্পোরেশনের মতো পৌর নির্বাচন থেকেও সরে দাঁড়াতে পারে এমন সন্দেহ তার। আইনমন্ত্রীর বরাত দিয়ে হানিফ জানান, দেশের ইতিহাস নিয়ে কটাক্ষকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শীঘ্রই আইন করা হবে। নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো গতকাল এই সম্মেলন উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র নিশ্চিতের পূর্বশর্ত আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। পরামর্শ দেন বিচার প্রার্থীরা যেন ন্যায় বিচার পায় সেদিকে লক্ষ্য রাখার। প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, মামলা জট কমাতে ও মানুষের আস্থা ফিরিয়ে আনতে পরিবর্তন করতে হবে মানসিকতার। জানান, বাজেট ও লোকবলের সংকটের কথাও। যুদ্ধাপরাধীদের বিচার স্বচ্ছতার সাথে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী আনিসুল হক জানান, অষ্টম জাতীয় পে স্কেলের সঙ্গে সঙ্গতি রেখে বিচারকদের জন্য নির্ধারণ করা হবে আলাদা বেতন কাঠামো। রাজশাহীর বাগমারায় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় আইএস দায় স্বীকার করেছে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থাটির ওয়েবসাইটে শনিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের একটি বার্তা প্রকাশ করা হয়েছে, যাতে এ হামলার দায় স্বীকারের কথা উল্লেখ রয়েছে। সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা করে এমন সংস্থা ট্রাক টেরোরিজম তাদের টুইটে জানিয়েছে, বাংলাদেশের রাজশাহীর বাগমারায় আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের এক মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। শুক্রবার বাগমারায় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় হামলাকারী। এদিকে বাগমারায় মসজিদে বিস্ফোরণ ঘটিয়েছে বোমা বহনকারী নিজেই। গতকাল নিহত যুবকের ময়নাতদন্ত শেষে জানিয়েছে চিকিৎসকরা। বেওয়ারিশ হিসেবে নিহতের মরদেহ কোয়ান্টামকে হস্তান্তর করা হয়েছে। এদিকে হামলাকারী সহ অজ্ঞাত একাধিক জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যর রিপোর্ট। শুক্রবার জুমার নামাজের সময় রাজশাহীর বাগমারা শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল সৈয়দপুর বকপাড়া আহমদিয়া মসজিদে আত্মঘাতী হামলা হয়। এতে হামলাকারী নিহত এবং অন্তত 10 জন আহত হন। শনিবার ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে কোয়ান্টামকে হস্তান্তর করা হয়েছে যুবকের মরদেহ। চিকিৎসকরা জানিয়েছেন ওই যুবকই বোমা বহন করছিল। সবকিছু মিলিয়ে দিস ইজ কমপ্লিটলি বম্ব ব্লাস্টিং। হি ওয়াজ দ্য ক্যারিয়ার, আই থিংক, জাস্ট টু ক্যারি দ্য বম্ব অন দ্য অ্যাবডোমেন, ওভার দ্য অ্যাবডোমেন। এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে বাগমারা থানায় একটি মামলা করেছে। হামলার পরিকল্পনাকারীদের বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের সকল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যেটা মূল রহস্য উদ্ঘাটন করার জন্য। গতকালকে মামলা হয়েছে, মামলা নম্বর হচ্ছে 24 গতকালকে ডেটে। আসামি 2 জন, ধারা হচ্ছে 295, 296, 34, 302। তার টার্গেট ছিল অপরকে আহত করে বা অপরকে মেরে নিজে চলে যাওয়া, কিন্তু তার হয়তো যথাযথভাবে ভূমিকা পালন করতে পারেনি। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের শরীর থেকে বোমার স্প্লিন্টার বের করা হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। একটা স্প্লিন্টার আমরা ওই ইনজুরি থেকে উদ্ধার করেছি এবং তাদের মোটামুটি 2 জনের অবস্থাই ভালো, মানে জীবন সংহারী কোনো ইনজুরি না। এগুলি আমরা আশা করি যে ওরা ঠিক হয়ে যাবে। অন্যদিকে হামলার পর এখনও বাগমারার মচমইল গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রামবাসীর মধ্যে রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক। পল্লীর মধ্যে এই ঘটনা ঘটানোর প্রায় মানুষের মনে একটু আতঙ্কের ভাব আছে এখনো। আমরা উদ্বিগ্ন এই জন্য যে এরকম বারেক কোনো ঘটনা আবার ঘটাতে পারে তারা, কারণ এই যে অজপাড়া গ্রামে এই ঘটনা ঘটছে প্রথমবার, দ্বিতীয়বার একটু বড় রকমের ঘটাতে পারে তারা। মসজিদের আশেপাশে ভয়ে কেউ স্থানীয় লোকগুলো যাচ্ছে না, এ পর্যন্ত আমি দেখে আসি। নামাজ পড়ার সময় এবং তার বাদবাকি যে সময়গুলো আমরা মসজিদ মনে করে আমরা পাহারা রাখবো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে জঙ্গি হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঘটনার দিন 2 জন মসজিদে গেলেও একজনের শরীরে বোমা বাঁধা ছিল। বিস্ফোরণে একজন নিহত হলেও অন্যজন পালিয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে একটি চক্র। তবে এ ধরনের বেশিরভাগ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। রাজশাহীতে আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সাবেক এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী মনে করেন, ধর্মীয় উগ্র মতাদর্শের কারণেই এমন আত্মঘাতী হামলা। অন্যদিকে অধ্যাপক জিয়ার রহমান মনে করেন, রাজনৈতিক সহিংসতা থেকে এই ঘটনাকে আলাদা করে দেখার সুযোগ নেই। ঘটনা শুরু হোসেনি দালানে তাজিয়া মিছিলে হামলার মধ্য দিয়ে। এরপর গেল 26 নভেম্বর বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলা। 18 ডিসেম্বর চট্টগ্রামের বন্দরটিলা এলাকার মসজিদে বোমা বিস্ফোরণ। সবশেষ শুক্রবার রাজশাহীর বাগমারায় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে জুমার নামাজে আত্মঘাতী হামলা। ধর্মীয় এই অসহিষ্ণুতার আরও উদাহরণ সৃষ্টি করেছে সম্প্রতি কয়েকজন খ্রিস্টান ধর্মীয় যাজকের ওপর হামলার ঘটনা। আগের সবগুলো হামলা দেশকে অস্থিতিশীল করার অংশ হিসেবে দেখা হলেও বাগমারার ঘটনাটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এটির একটি নতুন ডাইমেনশন সেটা হচ্ছে যে আত্মঘাতীর ডাইমেনশনটা বাংলাদেশে আগে ছিল না। অতিমাত্রায় ট্রেডিশনাল যে সোসাইটি বা অতিমাত্রায় ইমোশনাল আউটবার্স সেটাও কিন্তু আমরা খুব বেশি দেখি না। এরকম একটা ট্রানজিশন অবস্থার মধ্যে এই নতুন একটা ঘটনা যেটা হয়েছে এটা আমাদের একটু চিন্তার মধ্যে ফেলেছে। এটাতে সুইসাইড বম্বারই মারা গেল, অন্য কেউ খুব একটা আহত হয়নি, মারা যায়নি। তার অর্থ হচ্ছে এখনও টেকনিকটা ওইভাবে আধুনিক হয়নি, কিন্তু সেটা তো কেবলমাত্র সময়ের ব্যাপার।
যখন শুধু সে মারা যাবে না, আরও অনেককে নিয়ে মারবে। তো আমরা চাইব না কখনোই যে বাংলাদেশ এই অবস্থার সম্মুখীন হোক। দেশে আত্মঘাতী হামলা নতুন এই ধরনের বিষয়ে সমান গুরুত্ব দিলেও এর পিছনের কারণ নিয়ে ভিন্ন মত দিলেন দুই বিশ্লেষক। স্টিল হয়তো টাকার কারণে, হয়তো পভার্টির কারণে, দারিদ্র্যের কারণে হয়তো আজকে একজন ব্যক্তি আত্মাহুতি দিয়েছে, যেটা কিনা এই পলিটিক্যাল যে ডিস্টাবলাইজ করার যে বড় পরিকল্পনা তারই অংশ। রাজনৈতিক মোটিভেশনে কোনোদিন সুইসাইড বম্বিং হবে না। আপনি সুইসাইড বম্বারকে ভাড়া করতে পারবেন না, কারণ তার ওয়ান ওয়ে টিকিট। সে একটা ধর্মীয় উন্মাদনা তাদের মধ্যে জাগিয়ে তোলা হচ্ছে। একে অপরকে দোষ না দিয়ে আমাদের একদম গভীরে যেয়ে আমাদের জনগণের সামনে তুলে ধরতে হবে যে আইনের সঠিক প্রয়োগ, বিচার শেষ করা সহ ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে আরো আধুনিক করতে গণসচেতনতার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। গৃহযুদ্ধ, সহিংসতা, প্রকৃতি ও মানবসৃষ্ট দুর্যোগে প্রাণহানি ছাড়াও নানা ঘটনায় 2015 সালের পুরোটা জুড়েই বিশ্ব পরিস্থিতি ছিল উত্তপ্ত। এত কিছুর পরও সমঝোতা, আলোচনার কল্যাণে বিভিন্ন ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের সূচনা করেছেন বিশ্ব নেতারা। এপ্রিলে একাধিক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড হয় নেপাল। 4000 ছাড়াই মৃতের সংখ্যা, দেবে যায় বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। মিয়ানমারের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় নোবেল বিজয়ী নেত্রী অং সান সুচির দল এনএলডি। ধরাডুবি হয় সেনা সমর্থিত জোট ইউএসডিপির। হজ চলাকালে সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে মারা যান বিভিন্ন দেশের 1100-র বেশি মুসল্লি। এর মাত্র কদিন আগে মসজিদ আল হারামে ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি সহ শতাধিক মুসল্লি নিহত হয়। বিতর্কিত পরমাণু কর্মসূচি ইস্যুতে ম্যারাথন আলোচনার পর ইরানের সাথে মার্কিন নেতৃত্বাধীন 6 জাতির চুক্তির সমঝোতা হয় জুলাইয়ে। ফ্রান্সে বিশ্ব জলবায়ু সম্মেলন শুরুর প্রায় 2 সপ্তাহ আগে রাজধানী প্যারিসে সিরিজ হামলায় নিহত হয় অন্তত 130 জন। দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএস। সিরিয়ায় সম্ভাব্য জঙ্গি অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী বিমান হামলা চালালেও সেপ্টেম্বরে রাশিয়া ও ডিসেম্বরে যুক্তরাজ্য নতুন করে এতে যোগ দেয়। জাতিসংঘের মধ্যস্থতায় শর্তযুক্ত শান্তি আলোচনায় রাজি হয় সিরিয়ার সরকার ও বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশের সহিংসতা ও সামাজিক অস্থিরতার জেরে ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীদের স্রোত ভয়াবহ আকার ধারণ করে। হাজার হাজার শরণার্থীর সলিল সমাধি হয় ভূমধ্যসাগরে। বিশ্ব বিবেককে নাড়া দেয় তুরস্কের সমুদ্র তটে পড়ে থাকা আয়লানের নিথর দেহ। জানুয়ারিতে ইন্তেকাল করেন সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ। জুলাইয়ে মারা যান ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। মেরা হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এ পর্যায়ে নিচ্ছে গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। বিমানবন্দরে বাড়তি নিরাপত্তার অজুহাতে পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, অভিযোগ বিজিএমইএর। 5 মিনিটের ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন। সাফ ফুটবলে মালদ্বীপের কাছে 3-1 গোলে হেরে ব্যর্থতা 16 কলাপূর্ণ মামুনুলদের। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বিমানবন্দরে বাড়তি নিরাপত্তার অজুহাতে পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। গতকাল দুপুরে বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমদানি রফতানি দ্রুত করতেই ব্যবসায়ীরা বিমানপথকে বেছে নেয়, কিন্তু প্রশাসনের অসহযোগিতায় তা সম্ভব হচ্ছে না। এজন্য কাস্টম, সিভিল এভিয়েশন ও বিমান কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় ও তাদের সহযোগিতা চান তিনি। বিজিএমইএ সভাপতি আরও জানান, সম্প্রতি বিমানপথে সিরিয়া, মিশর, বাংলাদেশ সহ 5 দেশ থেকে 500 গ্রামের বেশি পণ্য রফতানি নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। এতে দেশের পোশাক খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, পোশাকের নমুনার ওজনও 1 কেজির কম হয় না। এজন্য অস্ট্রেলীয় সরকারের সহযোগিতা কামনা করেন বিজিএমইএ সভাপতি। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
বন্যা পরিস্থিতি নাজুক হয়ে ওঠায় যুক্তরাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার পানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে লন্ডন থেকে প্রায় 200 মাইল দূরের ল্যাঙ্কাশায়ার ও ইয়র্কশায়ার সহ বহু অঞ্চলের অধিবাসীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তলিয়ে গেছে সব এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট। এদিকে বন্যার কবলে পড়েছে প্যারাগুয়ে, উরুগুয়ে, আর্জেন্টিনা ও ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এসব দেশের 1.5 লাখেরও বেশি অধিবাসীকে। প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে এই বন্যা দেখা দিয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যারাগুয়েতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। প্রবল বাতাসে গাছপালা উপড়ে পড়ে দেশটিতে নিহত হয়েছে 4 জন। এছাড়া বন্যায় আর্জেন্টিনায় 2 জনের মৃত্যু হয়েছে। এবার ওয়ালটন সাফ ফুটবল সংবাদ। পাঁচ মিনিটে ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাফ ফুটবলে সেমিফাইনাল খেলার স্বপ্ন। মালদ্বীপের কাছে 3-1 গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে ব্যর্থতার 16 কলা পূর্ণ করেছে বাংলাদেশ। কেরালা থেকে আবু হানিফের ক্যামেরায় মানিক মাহমুদের রিপোর্ট। টুর্নামেন্টে সেমিফাইনালের প্রত্যাশা পূরণে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের, কিন্তু সে লক্ষ্যে খেলতে নেমে চরমভাবে হতাশ করেছে বাংলাদেশ। যে মালদ্বীপকে 30 বছর আগে গুনে গুনে 8 গোল দিয়েছিল, সে দলের কাছে আজ মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ফুটবল। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে 4 পরিবর্তনে বাংলাদেশ একাদশে অন্তর্ভুক্ত হন জামাল, রায়হান, তপু ও ওয়ালি ফয়সাল। এই চ্যালেঞ্জে লড়াইটা বেশ কঠিন হলো। বল দখলে আধিপত্য ছিল মামুনুলদেরই, কিন্তু ওয়ালির পাশে জাহিদের হেড গোলবাড়ি লেগে ফিরে না এলে 25 মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। 28 মিনিটে জামালের বানিয়ে দেওয়া বলে 1-1 সুযোগ নষ্ট করেন শাখাওয়াত রনি। মিস পাস আর ফিনিশিং ব্যর্থতায় স্নায়ুচাপে ভুগতে থাকা বাংলাদেশ নিয়ন্ত্রণ হারাতে থাকে ম্যাচের। ডি বক্সের ভিতরে ওয়ালের হ্যান্ডবলে পেনাল্টি থেকে গোল করেন মালদ্বীপ অধিনায়ক আলী আশফাক। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রিকি হার্বার্টের শিষ্যরা, তবে গোলরক্ষক শহীদুল আলম একাধিকবার রক্ষা করেন দলকে। পাল্টা আক্রমণে মালদ্বীপের বক্সের বাইরে দারুণ একটা সুযোগ আসে ফ্রি কিক থেকে, কিন্তু জাহিদ সেই সুযোগ নষ্ট করেন প্রতিপক্ষের গায়ে বল লাগিয়ে। ম্যাচে ফিরতে মরিয়া বাংলাদেশ সফল হয় হেমন্তর দারুণ গোলে, কিন্তু দুর্বল ডিফেন্সে চরম ব্যর্থ হয় মারুফুল হকের দল। অতিরিক্ত সময়ের 5 মিনিটে হাসান নাইট ও নাশিদ আহমেদের কৌশল স্কোরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বাজে বাংলাদেশের। আমাদের আসলে স্ট্যান্ডার্ডটা এটার থেকে বড় কথা হলো যে আমাদের মেন্টালিটি প্রবলেম রয়েছে। এটা আমার মনে হয় যে ছোটোবেলা থেকে নিয়ে কাজ করা উচিত, কারণ আমরা যতটুকু আমাদের টেকনিক স্কিল যাই থাকুক, কিন্তু মেন্টালি আমরা কখনো অপোনেন্ট থেকে উপরে আসতে পারি না, এটা একটা প্রবলেম। নিয়ম রক্ষার পরের ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সারা বছর বেশ কটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতায় এবারে সাফে শিরোপার স্বপ্ন নিয়ে খেলতে আসা মামুনুলের দল বিদায় নিল গ্রুপ পর্ব থেকে। এলোমেলো ফুটবলে সুযোগের পর সুযোগ নষ্ট আর রক্ষণভাগের দুর্বলতার এমন দৈন্যদশায় প্রশ্ন উঠেছে বাংলাদেশের ফুটবলের মান কি তবে দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে? মানিক মাহমুদ, বাংলা ভিশন, গ্রিনফিল্ড স্টেডিয়াম, ত্রিবান্দ্রম, কেরালা। ক্লেমেন খেলা সংবাদ। ক্লাবগুলোর কাছে আবারও নতজানু বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী মৌসুমে স্থানীয় ফুটবলারদের দলবদল 26 ডিসেম্বর থেকে পিছিয়ে নেওয়া হয়েছে 28 জানুয়ারিতে। তা চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ক্লাবগুলো খেলোয়াড় রেজিস্ট্রেশন ফর্ম তুলতে পারবে এর 1 সপ্তাহ আগে, অর্থাৎ 20 জানুয়ারি থেকে। তবে বিদেশি খেলোয়াড়দের দলবদল হবে স্বাধীনতা কাপ ফুটবলের পর, যা শেষ হবে 31 মার্চ। দলবদল পেছানোর কারণ হিসেবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের সূচিকে দায়ী করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। আগামী 27 ফেব্রুয়ারি শেষ হবে চ্যাম্পিয়নশিপ লিগ। প্রতি বছর ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরু হলেও এবার মৌসুম শুরু হবে স্বাধীনতা কাপ টুর্নামেন্ট দিয়ে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে টুর্নামেন্টটি শুরু হতে পারে বলে জানান সালাম মুর্শেদী। এরপর মার্চে বঙ্গবন্ধু গোল্ড কাপ আসর বসবে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শরীয়তপুরের নড়িয়ায় নৌকা ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত 25। যশোরে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা। সেনা মোতায়েন না হলেও নির্বাচনে থাকবে বিএনপি, জানালেন ফখরুল। 200-রও বেশি পৌরসভায় জিতবে আওয়ামী লীগ, বললেন হানিফ।
বিচারকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির, তাদের জন্য আলাদা পে স্কেলের আশ্বাস আইনমন্ত্রীর। বাগমারায় বিস্ফোরণের দায় স্বীকার আইএসের, জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, চলছে দেশি বিদেশি চক্রান্ত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে।